সময় বুঝে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র বলেছে ইসরায়েলের প্রতিরক্ষায় ওয়াশিংটন সব ধরনের সহযোগিতা করলেও ইরানের বিরুদ্ধে কোনো রকম প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না তারা। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। এখন পর্যন্ত ইরানের হামলার জবাবে পাল্টা কোনো হামলা চালায়নি ইসরায়েল। তবে ইরানের হামলার পর রবিবার এক বৈঠকে বসে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা, যদিও সেখান থেকে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। তবে বৈঠকে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার দপ্তরবিহীন মন্ত্রী বেনি গান্তজ বলেন, যখন উপযুক্ত সময় আসবে তখন ইরানের উপর প্রতিশোধ নেবেন তারা। আমরা আঞ্চলিক জোট গঠন করব এবং যখন আমাদের জন্য উপযুক্ত সময় আসবে তখন আমরা ইরানের উপর প্রতিশোধ নেব। এদিকে ইরান দাবি করেছে ইসরায়েলের যে সামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল তার সবগুলোতেই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯% ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার সিদ্ধান্ত নিয়ে থাকে তবে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি মার্কিন এক টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চায় না ওয়াশিংটন। ইসরায়েলকে রক্ষায় ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ, তবে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, এমনকি ইরানের সঙ্গে যুদ্ধ জড়াতে চায় না ওয়াশিংটন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্য এখন খাদের কিনারে। এই অঞ্চলের মানুষ একটি পূর্ণমাত্রার ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি। মধ্যপ্রাচ্যে বিভিন্ন দিকের বড় বড় সামরিক পক্ষগুলো সংঘাতে জড়িয়ে যেতে পারে। এমন যে কোনো পদক্ষেপ উপেক্ষা করা জরুরি। সংঘাত যাতে আবার উস্কে না যায় তা প্রতিরোধে সবার দায়িত্ব রয়েছে। I stated the following last night, and I quote. এদিকে ইরানকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে আহ্বান জানিয়েছে তুরস্ক। ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মনিরুজ্জামান বাবু, ৭১। ইসরায়েলে যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে তার সবকটি পূরণ হয়েছে বলে দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি। তিনি বলেন, ইসরায়েল যদি হামলার জবাব না দেয় তাহলে দেশটি তার কোনো হামলার পরিকল্পনা নেই তেহরানের। এরই মধ্যে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। আরও জানাচ্ছে নীলুফা জাহান তিথি। শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির ভাষ্য, ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি বলেন, ইসরায়েলে কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি, শুধু সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে। বিশেষ করে হেরমন পর্বতে ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দামেস্ক কনসুলেটে হামলায় ওই ঘাঁটি জড়িত বলে জানান বাগেরি। নেগেভ মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। সেখান থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো কনসুলেটে হামলা চালিয়েছিল বলছে ইরান। বাগেরি আরও বলেন, ইরানের এই হামলার জবাবে ইসরায়েল অনেক বড় পরিসরে হামলা চালাতে পারে। ইরানের হামলায় এই দুটি লক্ষ্যবস্তুই উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। এই হামলার চেয়ে আরও ১০ গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম তেহরান। বাগেরি আরও জানান, সুইজারল্যান্ড দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি বার্তা পাঠিয়েছে তেহরান। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে নিজেদের ঘাঁটি ও সামরিক স্থাপনার মাধ্যমে ইসরায়েলকে সমর্থন দেয় তাহলে মার্কিন ঘাঁটি, স্থাপনা ও কর্মকর্তাদের কোনো নিরাপত্তা থাকবে না। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্শাল শাপোশনিকভ নামে রাশিয়ার ফ্রিগেটটি মিশরের সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে ঢুকেছে। এই ফ্রিগেট কিনঝাল সুপারসোনিক মিসাইল দিয়ে সজ্জিত। নীলুফা জাহান তিথি, ৭১।
এবার গাজা পরিস্থিতির খবর। গাজা উপত্যকায় 24 ঘন্টা ইসরায়েলি হামলায় 43 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 62 জন। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 33,729 জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় 2,973 গণহত্যা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে 14,560 জন শিশু এবং 9,582 জন নারী সহ 33,682 জন নিহত হয়েছে। আহত হয়েছে 76,309 জন ফিলিস্তিনি। শিগগিরই ইরাকে বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ফজলুল বারী। ভিসার নিষেধাজ্ঞা তুলে নিতে ইরাক সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে করেছেন একাধিক বৈঠক। বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বৈধতা না থাকায় ইরাকের শ্রমবাজার চলে যাচ্ছে অন্য দেশগুলোর দখলে। ইরাকের শ্রমবাজার নিয়ে অর্ণব বাপির 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। যে কোনো খেলাধুলার প্রাণ সমর্থক, ক্রিকেট, ফুটবল কিংবা আর্চারি, যেখানে এই লাল সবুজরা খেলতে নামে গর্জন তোলে প্রবাসীরা। ব্যতিক্রম হয়নি ইরাকের বাগদাদেও। ওরা হতে পারত এক একজন রেমিটেন্স যোদ্ধা, যাদের শ্রমে ঘামে আরো সচল হতো দেশের অর্থনীতি। কিন্তু বৈধতা না থাকায় সঠিক পথে দেশের টাকা পাঠাতে পারেন না অনেকেই। দীর্ঘদিন ধরে বন্ধ ইরাকে ওয়ার্ক পারমিট। যেহেতু তোমরা তাদেরকে দিয়ে কাজ করাচ্ছ, তাহলে ওয়াই নট তাদেরকে বৈধভাবে কাজ করার সুযোগ দাও, যাতে করে একটা সুন্দর যৌক্তিক সামাজিক লাইফ তারা এখানে পেতে পারে। 45 দিনের একটা সুযোগ দেয়, যে যারা অবৈধভাবে আছে, কিছু শর্ত তাদের সাথে অবশ্যই ছিল, তারা তাদের নিয়োগকর্তার মাধ্যমে বৈধতা অর্জনের জন্য ইরাক সরকারের কাছে, শ্রম মন্ত্রণালয়ের কাছে তারা করবে, দরখাস্ত করবে। তো সেই সুযোগে অনেকে দরখাস্ত করেছে। ইরাকে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা রয়েছে ভীষণ। রাস্তাঘাট, ফ্লাইওভার থেকে শুরু করে আবাসন প্রকল্প, রেস্টুরেন্ট এবং স্বাস্থ্যসেবায় বিশাল শ্রমবাজার। ইরাক সরকার যেন নিষেধাজ্ঞা তুলে নেয় সেই চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ দূতাবাস। যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে, এরা ইন্টেরিয়র মিনিস্টার বলে আমাদের ভাষায়, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আপনারা এবং আমরা উভয় বলে থাকি যে আমরা বন্ধু প্রতিম দেশ। আমরা বলে থাকি ইরাক এই অঞ্চলের প্রথম মুসলিম দেশ, যে স্বাধীনতার পর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। আমরা বলে থাকি দুই দেশের বেশিরভাগ মানুষই মুসলমান বা মুসলিম ধর্মে বিশ্বাসী, ইসলাম ধর্মে বিশ্বাসী। আমরা বলে থাকি আমাদের যেই বিশ্বাস সেটা কমন। তো এত কিছুর পরেও যদি আপনারা আমাদেরকে আপনাদের বাড়িতে আসতে না দেন কিংবা আপনাদের দেশে ঢুকতে না দেন, তাহলে আমি কিভাবে ধরে নেব যে আমরা বন্ধুপ্রতিম দেশ? শীঘ্রই ইরাকে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পথ তৈরি হয়েছে। বৈধভাবে ইরাকে বসবাসের সুযোগ পাবে বাংলাদেশিরা। বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা থাকার কারণে যারা এখানে ছিল বৈধভাবে, আস্তে আস্তে তাদেরও একটা বড় অংশ বা সকলেই প্রায় অবৈধ হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। যেই প্রসেসটার কথা আমরা বললাম নিষেধাজ্ঞা প্রত্যাহারের, সেটি অব্যাহত আছে, থাকবে। আমার মনে হয় সেটি বাধা যদি আমরা অতিক্রম করতে পারি, সেই দ্রুত আমরা আমাদের যে অবস্থান সেটি আমরা রিগেইন করতে পারব। ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ ইরাকের সাথে বাংলাদেশের সম্পর্কটা দীর্ঘদিনের। ভিসা নিষেধাজ্ঞা উঠে গেলে সেই সম্পর্কটা হবে আরও নিবিড়। অর্ণব বাপি, ৭১। তৃতীয়বার ক্ষমতাসীন হয়ে নরেন্দ্র মোদী সরকার কি করবে তা রবিবার প্রকাশ করা হলো। বিজেপি নির্বাচনী ইশতেহারের নাম দিয়েছে সংকল্পপত্র। এতে তৃতীয় মেয়াদে জয়ী হলে কর্মসংস্থান তৈরি, অবকাঠামোর উন্নয়ন ও সামাজিক কল্যাণ খাতে ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ৭৩ বছর বয়সী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বার জয়ী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত 10 বছরে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত প্রকল্প, সামাজিক কল্যাণ ও আগ্রাসী হিন্দু জাতীয়তাবাদী অবস্থানের কারণে তিনি এগিয়ে রয়েছেন। সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিচার নিউ ইয়র্কের আদালতে শুরু হতে যাচ্ছে। সোমবার বিচারের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে বিচার কাজ 6 থেকে 8 সপ্তাহ স্থায়ী হতে পারে। এই প্রথম কোনো ফৌজদারি মামলায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হতে যাচ্ছে। বিচারে মুখোমুখি হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্টও তিনি। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 4 বছরের জেল হতে পারে ট্রাম্পের। তবে ট্রাম্প এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।
ইসরায়েলের মতো সাহায্য দরকার ইউক্রেনের, একথাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আকাশ থেকে হুমকি প্রতিহত করতে ইসরায়েলের মতোই তার দেশেরও মিত্রদের সাহায্য প্রয়োজন। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়ার রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনীয় হামলায় নিহত বেড়ে 16 জন হয়েছে। রবিবার অঞ্চলটির রুশপন্থী এক কর্মকর্তা কথা বলেছেন। রুশ কর্মকর্তা ইয়েভজেনি ভালেৎস্কি বলেছেন, তকমাক শহরে ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলাবর্ষণে আর অন্তত 20 জন আহত হয়েছে। আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত 33 জন নিহত হয়েছে। বন্যাজনিত নানা দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 27 জন। দেশটির তালেবান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে। হতাহতের বেশিরভাগই বাড়ির ছাদ ধসে পড়ার কারণে ঘটেছে বলে জানা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য মতে বন্যায় প্রায় 600টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়াও 200টি গবাদি পশু মারা গেছে, প্রায় 600 কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। বন্যায় ভেসে গেছে প্রায় 800 হেক্টর কৃষিজমি। আফগানিস্তানের 34টি প্রদেশের মধ্যে বৃষ্টিতেই প্রবল বৃষ্টিপাত হয়েছে। 10,000 মানুষের উপস্থিতিতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছরকে। বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড ও নেপালের শিল্পীরা যোগ দেয় এই আয়োজনে। সহস্র কণ্ঠে গানে গানে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছর 1431। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের এই আয়োজনে উৎসব আনন্দে মাতেন প্রবাসী বাংলাদেশিরাও। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শামীম আল আমিন। ঐতিহ্যবাহী রঙিন পোশাকে সেজে আসা নারী, পুরুষ, শিশুর উজ্জ্বল উপস্থিতি ছিল নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে। আয়োজকদের ধারণা তা হয়তো ছাড়িয়ে গেছে 10 সহস্রাধিক। বাংলা নতুন বছর 1431 সালকে বরণ করে নেয়ার এই উৎসব রাঙিয়ে দেয় সবার হৃদয়। স্থানীয় সময় শনিবার দুপুরের পর দ্বিতীয়বারের মতো টাইমস স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। বাংলার বাঙালিরা পৃথিবীর যেখানে আছেন সেখানেই এই ধরনের অনুষ্ঠান তারা করবেন, এই আশা আমি ব্যক্ত করব। এই টাইমস স্কয়ারে যেখানে ইংরেজি নববর্ষ উদযাপনের আয়োজনে দৃষ্টি থাকে গোটা দুনিয়ার, সেখানেই বৈশ্বিক এই আয়োজনে বাংলাদেশ, ভারত ছাড়াও অংশ নেয় থাইল্যান্ড এবং নেপালের শিল্পীরা। নিউ ইয়র্ক মেয়র এরিক অ্যাডামসের প্রতিনিধি উপস্থিত হয়ে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার সবচেয়ে বড় এই উৎসব উপলক্ষে নিউ ইয়র্কের এই আয়োজন হচ্ছে 2 দিন ব্যাপী। অনুষ্ঠানটির সূচনা হয় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। আমাদের সামাজিক এবং ব্যক্তিগত যে সৌভাতৃত্ব এবং সম্প্রীতি সেটাকে শক্তিশালী করে। অনুষ্ঠানে শিশু কিশোরদের অংশগ্রহণ সবাইকে ভালো লাগায় ভরিয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। গান শুনিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পার্বতী দাস বাউল। শামীম আল আমিন, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে ইতালি প্রবাসী বাংলাদেশিরাও। রাজধানী রোম সহ বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা বৈশাখ উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন। জরাজীর্ণ পুরাতনকে উড়িয়ে সহাবস্থান ও সম্প্রীতির অটুট বন্ধন ধরে রাখার আহ্বান জানান মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। এই বৈশাখ উৎসবে প্রধান অতিথি ছিলেন দূতালয়ের প্রধান জসিমউদ্দিন। বৈশাখের এই ঐতিহ্য, ঐক্য ও সংস্কৃতির শেকড় ছেড়ে প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্ম যেন দূরে যেতে না পারে, সে কারণে আয়োজন বলে জানান আয়োজকরা।